লেখক সুমিত সান্যালের বিকেলে ভোরের ফুল। তোমরা দুবাই যাওয়ার আগে এই কাজটা সেরে ফেলতে হবে, শাহানার মা বললেন। শাহানার মুখে ক্ষণিকের জন্য আবিরের ছটা ছড়িয়ে পড়েছে। সে একবার অমিতের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে। সেদিন রাতে আমিনা, অমিত আর তার দাদা রুদ্রকে খেতে ডেকেছেন। কিসের কাজ আম্মা? রহমান বলল, এই যে এদের দুজনের 4 হাত এক করে দেওয়া। আমিনা হেসে বললেন, এ কি বলছো আম্মা? রহমানের কপালে চওড়া ভাঁজ। কেন, তুই কি জানিস না? ওর মায়ের সাথে চৌধুরীদার সাথে তো আমাদের কথা হয়েই আছে। আমিনা বললেন, সে তো ছেলেবেলার উদ্ভট কথা, তার কোনো দাম নেই, আর আমার এতে একেবারে মত নেই। রহমান কঠিন স্বরে বলল, আমারও নেই। আমি আমাদের রক্তের ধারা, আমাদের ঐতিহ্য কলুষিত হতে দেব না কিছুতেই। রুদ্র বলল, আমি আপনাকে শ্রদ্ধা করি কাকি, কিন্তু এ কথা আপনি ছেড়ে দিন। রুদ্র ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমিনা স্তব্ধ হয়ে বসে রইলেন। ঘরে অস্বস্তিকর নিস্তব্ধতা। অমিত আর শাহানা মাথা নিচু করে বসে রয়েছে। আমি আসি কাকিমা। অমিত কাকিকে প্রণাম করে মাথা নিচু করে বেরিয়ে গেল। শাহানার দাদা রহমান দুবাইতে আগামী মাসে সস্ত্রীক চলে যাবে, সাথে তাদের শিশু কন্যাও যাবে। রহমানের শ্বশুর দীর্ঘদিন সেখানে কাজ করেন, পরিবার কলকাতায় রয়ে গেছে। শাহানার বাবা চিরদিন ভারতপ্রেমী। তিনি সর্বদা চেয়েছেন তার মেয়ে যেন এই দেশের সংস্কার আর সংস্কৃতি নিয়ে নিজেকে গড়ে তোলে। রহমান আবার উল্টো, সে গত 10 বছর ধরে মধ্যপ্রাচ্যে কাজ করে। তার মনে ভারতবর্ষ নিয়ে এক বিরূপ মনোভাব তৈরি হয়েছে। তার স্বভাবের মধ্যে এক উগ্র ধর্মীয় গোঁড়ামি তার মা বাবাকে ক্রমশ চিন্তিত করে তুলছে। যদিও সে তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে, মেয়ে তার অন্তঃপ্রাণ। রজত চৌধুরী আর শরীফ আলী বাল্য বন্ধু। দুজনে একসাথে বড় হয়েছে, একসাথে একই স্কুলে পড়েছে। দুজনের প্রিয় বিষয় এক, দুজনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের ছাত্র ছিল। রজত ফিজিক্স আর শরীফ কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে, গবেষণা করেছে, আবার একই সাথে প্রেসিডেন্সি কলেজে পড়াবার কাজ নিয়েছে। দুজনের বিয়ে প্রায় একই সাথে হয়েছে। দুজনের বাড়ি কাছাকাছি, তাই দুজনের সন্তানের মধ্যে বেশ হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছিল। রজতের 2 ছেলে, শরীফের 1 ছেলে 1 মেয়ে। মেয়ে শাহানা সবার ছোট। রজত কাকুর ছেলে অমিতের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। বয়সের সাথে সে সম্পর্ক ভালোবাসায় পরিণত হয়েছে, এবং সেটা 2 পরিবারের সহজ সরল মনে হয়েছে। 2 পরিবারে প্রায় ঠিক হয়ে রয়েছে, দুজনে বড় হলে, নিজেদের বাঞ্ছিত পথে প্রতিষ্ঠিত হলে দুজনের 4 হাত এক করে দেওয়া হবে। অমিতের বাবা মা অমরনাথের পথে হঠাৎ সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারান। অমিতের দাদা তখন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়ায়। মা বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে অমিত দিশেহারা হয়ে উঠেছিল। শরীফ কাকু তখন অমিতকে সামলিয়েছিলেন। তবে অমিতের দাদা রুদ্রের প্রতিক্রিয়া একেবারে উল্টো। সে শরীফ কাকুদের একেবারে সহ্য করতে পারে না। যদিও সে প্রকাশ্যে কখনো তাদের অবমাননা করেনি, কিন্তু সে বলতে ছাড়ে না, আমি জানি সরকার এদের যতই সুবিধা দিক, হাজ সাবসিডি, ওয়াকফ বোর্ড, যা কিছু দিক, সাপ ছোবল মারতে ছাড়বে না, বিছে হুল ফোটানো ছাড়বে না। শরীফ কাকু সেদিন চুপ করেছিলেন, যদিও তিনি বেশ আঘাত পেয়েছিলেন। রুদ্র তারপর অনেক দিন কলকাতা আসেনি। শরীফ কাকু হঠাৎ মারা যান। তখন শুধু একবার এসেছিল, ভাইকে নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু অমিতকে রাজি করাতে পারেনি। সে তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণারত। সদ্য স্কটিশ চার্চ কলেজে অধ্যাপকের কাজ পেয়েছে। শাহানাও সেখানে মাইক্রোবায়োলজি পড়ায়। তার গবেষণার কাজও শেষের দিকে। সেদিন দুজনে মর্মাহত হয়েছিল। ধর্ম যে তাদের বাধা হয়ে দাঁড়াবে তারা স্বপ্নেও কল্পনা করেনি। এতদিন তারা কোনোদিন ভাবেনি তাদের মধ্যে কোনো পার্থক্য আছে। অমিতের মা শাহানাকে ছোটবেলা থেকে পাখি বলে ডাকতেন, সেটাই তার ডাকনাম হয়ে দাঁড়িয়েছিল। স্কুল কলেজের সময়টুকু ছাড়া সে সব সময় হয় কাকিমার আশেপাশে ঘুরে বেড়াতো, নয় অমিতের সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করত। পুজোয় অমিত থেকে বেশি পাখির জামা কাপড় কেনা হতো।
সহেলি কাকি প্রতিদিন পাখিকে সাজিয়ে গুজিয়ে পুজো প্যান্ডেলে নিয়ে যেতেন। সকলে মনে করত সে সহেলির মেয়ে। পুজোর 4 দিন শরীফ পরিবারে বাড়িতে রান্না হয় না। শরীফ কাকু অমিতকে ছেলের মতো স্নেহ করতেন। এখন যেন ছন্দপতন ঘটেছে। পাখি আর অমিতের বাড়ি যায় না। কাকি নেই, শূন্য ঘর। অমিতও তার নয়। অমিত তো একেবারে আমিনা কাকির বাড়ি যায় না। সে অপান্থেয়। তার আর ও বাড়ি যাওয়ার কোনো অধিকার নেই। কলেজে পাখির সাথে দেখা হয়, কিন্তু সে তাকে কি বলবে, কথা খুঁজে পায় না। 5 বছর পেরিয়ে গেছে। রহমানের মধ্যে মাত্র একবার দেশে এসেছে। সে দুবাইতে এক বহুতল আবাসনে থাকে। তার মেয়ে গুলনার এখন স্কুলে যাচ্ছে। তার স্ত্রী নাজমা ওরফে বর্ষা প্রতিদিন সকালে আবাসনের গেটে মেয়েকে স্কুল থেকে বাসে তুলে দিতে যায়, আবার দুপুরে বাস থেকে নামিয়ে নিয়ে আসে। ইদানিং রহমানের এক বন্ধু ঘন ঘন তাদের বাড়িতে আসে। সে কারণে অকারণে রহমানের স্ত্রী প্রশংসা করে, নানা অছিলা নানা উপহার এনে দেয়। বর্ষা আপত্তি জানায়, কয়েকবার স্বামীকে বলে, কিন্তু রহমান সেটা গায়ে মাখে না। আরে জামাল আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে স্কুলে পড়েছি, কলেজে পড়েছি। তারপর ওর বাবা এখানে ব্যবসায় বিরাট উন্নতি করলেন, ওরা এখানে চলে এসেছে। আমরা এমন আন্তরিক বন্ধু ছিলাম যে আমরা সবকিছু শেয়ার করতাম। জামাল প্রায় রহমানকে নিয়ে ঠাট্টা করে, তোর কপাল ভালো বুঝলি, নইলে বাদরের গলায় মুক্তোর মালা। কোথায় আপনি ডানা কাটা পড়ি, আর কোথায় কালো মোটা ভুড়িদার আপনার স্বামী। সেদিন বর্ষার ভীষণ রাগ হয়েছিল। এই, তোমার কি কোনো আত্মসম্মান বোধ নেই? তুমি কি করে ওই অসভ্য অভদ্র লোকটাকে বরদাস্ত করো? আরে না না, ও কিছু ভেবে বলেনি, ওর কথাবার্তা ওরকমই। রহমান বউয়ের আপত্তি ফুৎকার দিয়ে উড়িয়ে দিয়েছিল। সেদিন দুপুরে বর্ষা মেয়েকে আনতে আবাসনের গেটে দাঁড়িয়ে আছে। হঠাৎ এক প্রতিবেশী ছুটতে ছুটতে আসলেন। নাজমা আপা, আপনার স্বামী ব্যালকনি থেকে পড়ে গেছেন। নাজমা ছুটল নিজের বিল্ডিংয়ের দিকে, আরও অনেকে সেদিকে ছুটল। বহুতল বাড়ির তলায় রহমানের রক্তাক্ত নিষ্প্রাণ দেহ পড়ে আছে। নাজমা অজ্ঞান হয়ে পড়ে গেল। আজ হঠাৎ তার পৃথিবী ধসে গেছে। তাদের ফ্ল্যাট 15 তলায়, সেখান থেকে পড়ে কারো বাঁচার সম্ভাবনা থাকে না। প্রতিবেশীরা অনাথ বালিকাকে সামলাবার চেষ্টা করছে। বালিকা বুঝতে পারছে না তার আব্বা কোথায় গেছে। আম্মা চোখ খুলছে না কেন। ডাক্তার জয়ন্ত পারেখ তাদের প্রতিবেশী, পাশের ফ্ল্যাটে থাকেন। তিনি রহমানের বাড়ি সামাল দিচ্ছেন। ডাক্তার পারেখের মা দৈবাত সেই সময় ছোট ছেলের কাছে বেড়াতে এসেছিলেন। তিনি এসে বালিকাকে বুকে তুলে নিয়েছেন। নাজমার জ্ঞান ফিরেছে, কিন্তু সে যেন পাথর হয়ে গেছে। কলকাতায় রহমানের মা ছেলের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে জ্ঞান হারিয়েছিলেন। তার আর জ্ঞান ফেরেনি। অমিত মা মেয়েকে সামলাবার চেষ্টা করছে। দিন 4 পরে পুলিশের বড় কর্তা হঠাৎ রহমানের বাড়িতে হাজির হলেন। মিস্টার রহমানের অ্যাক্সিডেন্ট হয়নি। সকলে চমকে উঠে দাঁড়ালেন। ওনাকে খুন করা হয়েছে। ওনার তথাকথিত বন্ধু ব্যালকনি থেকে তাকে ছুঁড়ে ফেলেছে। আপনাদের সামনের বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরাতে সেটা ধরা পড়েছে। আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। সবাই স্তব্ধ। বর্ষা আবার অজ্ঞান হয়ে পড়েছে। ডাক্তার পারেখ রহমানের শেষকৃত্য পালন করেছেন। ওই লোকটা আমার স্বামীকে কেন খুন করলো? জ্ঞান ফিরতে বর্ষা বলে উঠল, সে তার কি ক্ষতি করেছিল ডাক্তার? ক্ষতি নয় ভাবি, ঈর্ষা। ওই লোকটার আপনার ওপর নজর ছিল। রহমান আপনাকে পেয়েছে, তার সহ্য হচ্ছিল না। ডাক্তার পারেখ বললেন। বর্ষা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তার জন্য সে ওকে মেরে দিল? সে কি তাতে আমাকে পেয়ে যাবে? বর্ষা অস্ফুট কণ্ঠে বলল। দিন কয়েক পরে এক রাশভারী লোক তার দলবল নিয়ে পাখির কাছে আসলেন। তিনি সাথে উকিল নিয়ে এসেছেন। আমি জামালের শ্বশুর। বর্ষার 2 চোখ নিমেষে জ্বলে উঠল। আপনার সাহস তো কম নয়, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। বর্ষা চিৎকার করে উঠল। ডাক্তার পারেখ কিছুক্ষণের জন্য নিজের বাড়ি গিয়েছিলেন। তিনি ছুটে আসলেন। আমি জানি আমার জামাই অপরাধ করেছে, ভদ্রলোক শান্ত কণ্ঠে বললেন। পুলিশ প্রমাণ সহ ওকে গ্রেপ্তার করেছে। আমি তাকে ডিফেন্ড করতে আসিনি, কিন্তু ওকে শাস্তি দিয়ে তো আপনি আপনার স্বামীকে ফিরে পাবেন না। কিন্তু আপনি চাইলে আমার 2 মেয়ে বিধবা হয় না। জামাল আমার 2 মেয়েকে বিয়ে করেছিল।
জামাই যা অপরাধ করেছে তাতে তার হয় শিরচ্ছেদ হবে, নয় প্রকাশ্যে ফাঁসি। ওর মাথা কাটা উচিত, আমার সামনে কাটা উচিত। বর্ষার দু চোখ আবার জ্বলে উঠল। সে হনহনিয়ে ভিতরে চলে গেল। পরদিন জামালের বাবা এসে ডাক্তার পারেককে ধরলেন। আপনি মিসেস নাজমাকে একটু বোঝান ডাক্তারবাবু, আমি 50 লক্ষ দিরহাম দিতে রাজি আছি। রক্তের বদলে রক্ত দিয়ে কি হবে বলুন? জামালের দুই স্ত্রী এসে নাজমার পায়ে জড়িয়ে ধরল। আপনি কি করতে চান ভাবি? এই দেশে মেয়েদের কোনো দাম নেই। এখানে ইসলামিক আইন মেয়েদের প্রতি ন্যায় করে না। মাঝখান থেকে আমাদের বুলবুলের ক্ষতি হয়ে যাবে। ওরা সব কিছু করতে পারে। ডাক্তার পারেক বললেন, আমি কি করব ডাক্তারবাবু? আমি কোথায় যাব? আমার মা বাবা কেউ নেই। আমার শাশুড়ি মা শোকে প্রাণ হারিয়েছে। আমার এইটুকু মেয়েকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো ডাক্তারবাবু? বর্ষার দু চোখ ভেসে গেছে। তুমি আমার কাছে থাকবে মা। ডাক্তার পারিখের মা এসে বর্ষাকে জড়িয়ে ধরলেন। তিনি বাঙালি। তার স্বামীর পরিবার একসময় কলকাতায় থাকত। স্কুলে থাকতেই স্বামীর সাথে ভাব হয়েছিল। ভাব থেকে ভালোবাসা আর বিয়ে। বাড়িতে সকলেই বাংলা বোঝে, বলতেও পারে। অনভ্যাসের জন্য পড়তে একটু অসুবিধা হয়, তবে জয়ন্ত সেটা বজায় রেখেছিল। রহমানদের সাথে পরিচয় হওয়ার পর দুই পরিবার সবসময় বাংলায় কথা বলতো। আপনি নতুন করে নিজের জীবন শুরু করুন ভাবি। বিয়ের আগে তো আপনি স্কুলে পড়াতেন। আপনি ট্রেন্ড টিচার। দিল্লিতে আমাদের একটা স্কুল আছে, আপনি সেখানে পড়াবেন। বুলবুলও সেখানেই পড়বে। ডাক্তার পারেক বললেন, তোকেও আর এখানে পড়ে থাকতে হবে না। মা বললেন, তোর বাবার এখন বয়স হয়েছে, তিনি এখন আমাদের হসপিটালের দায়িত্ব দুই ভাইকে বুঝিয়ে দিয়ে রিটায়ার করতে চান। নাজমা পারেকদের স্কুলে পড়াতে আরম্ভ করেছে। দিল্লি শহরে তাদের অনেকগুলো বাড়ি, অনেকগুলো ফ্ল্যাট। মা মেয়েকে বাড়ির পাশের ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করেছে। এই ফ্ল্যাট বাড়িটা পারেকদের বিলাসবহুল বাড়ির সাথে যুক্ত। ডাক্তার পারেখের মা শ্রাবস্তী দেবী সকাল হলেই বর্ষাদের ফ্ল্যাটে পৌঁছে যান। বালিকাকে তৈরি করান, খাওয়ানোর দায়িত্ব তিনি নিজের হাতে তুলে নিয়েছেন। তিনি স্কুলের ট্রাস্টি বোর্ডে চেয়ারপারসন। বর্ষা তার গাড়িতেই স্কুলে যায়। বিদেশে সবকিছু হারিয়ে ভগ্ন হৃদয় নাজমা ওরফে বর্ষা দেশে ফিরেছে। এখন বর্ষা নীরস, নিস্তরঙ্গ জীবন যাপন করছে। মেয়েকে যথাযথভাবে মানুষ করা এটাই তার একমাত্র কাজ, একমাত্র দায়িত্ব। পাখি মাকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আজ সে একা। একটু সময় পেলে পাখি বৌদির সাথে যোগাযোগ করবার চেষ্টা করে, কিন্তু বৌদি তার ভাইজিকে নিয়ে হারিয়ে গেছে। দাদাদের কট্টর ভাব আর অনমনীয়তার জন্য শাহানা আর অমিতের মিলন হয়নি। এখন দুজনের পৃথিবীতে কেউ নেই। অমিতের মা বাবা সন্ত্রাসবাদীদের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন, আর শাহানা নিয়তির পরিহাসের শিকার হয়েছে। অমিত নিজেকে এক প্রকার গুটিয়ে নিয়েছে। তার প্রাণোচ্ছল হাসি হারিয়ে গেছে। সে হাসেও না, রাগেও না। শাহানার অবস্থা অনেক বেশি খারাপ। সে নিজেকে অপ্রয়োজনীয় মনে করতে শুরু করেছে। অমিত লক্ষ্য করেছে, কলেজে ক্লাস না থাকলে সে ক্যান্টিনে এক কোনায় নীরবে একা একা বসে থাকে। মাঝে মাঝে তার দু চোখ অকারণেই ছলছল করে। একদিন অমিত পাখির সামনে গিয়ে দাঁড়ালো। পাখি শূন্য দৃষ্টিতে তার দিকে তাকালো। কি হয়েছে পাখি? একই চেহারা হয়েছে তোমার? পাখি ফ্যাল করে চেয়ে রইল। পাখি? অমিত আস্তে করে পাখির কাঁধ স্পর্শ করল। হ্যাঁ। পাখি যেন চমকে উঠল। তোমার কি হয়েছে? অমিত আবার জিজ্ঞাসা করল। না, কিছু না। পাখি যেন সম্বিত ফিরে পেয়েছে। বসো, আমি আসছি, 1 মিনিট। অমিত 2 কাপ গরম গরম চা আর আলুর চপ নিয়ে আসলো। নাও, চা খাও। দুজনে মুখোমুখি বসে রয়েছে। দুজনেই নির্বাক। তোমার কি শরীর খারাপ? না, শরীর ভালোই আছে, পাখি নিরুত্তাপ কণ্ঠে বলল। দুজনেই চুপচাপ। পাখি মাথা নিচু করে বসে রয়েছে। আমি বোর হয়ে গেছি। আমার কিছুই ভালো লাগে না। আমার বাঁচতেই ইচ্ছা করে না। সহসা পাখির 2 চোখ ছলছল করে উঠেছে। কেন পাখি? ওয়ার্থলেস লাইফ। এমন বেঁচে থাকার কি কোনো মানে আছে অমিত? কি লাভ? পাখি ক্লান্ত স্বরে বলল। অমিত মাথা নিচু করে বসে রয়েছে। পাখির দৃষ্টি শূন্যে অবস্থান করছে। আমরা দুজনেই পরস্পরকে ভালোবেসেছিলাম পাখি। আমরা স্বামী স্ত্রী হতে পারিনি, তা বলে আমরা কি বন্ধু হতে পারি না? অমিত পাখির হাত নিজের হাতে তুলে নিল। পাখি হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল। অমিত তাকে থামাবার চেষ্টা করল না। অনেকক্ষণ দুজনেই সেখানে চুপচাপ বসে রইল। তুমি আমার সাথে চলো,
অমিত বলল, কোথায়? আমার বাড়ি। তোমার বাড়ি? কেন? কিছুই না, জাস্ট একটু চেঞ্জ। পাখি আপত্তি করল না। অমিত নিজের গাড়ির কাছে গিয়ে পাখির জন্য দরজা খুলে দিল। তুমি গাড়ি কিনেছ? আমি তো কিছুই জানি না। পাখি গাড়িতে অমিতের পাশের সিটে বসতে বসতে বলল, জানবে কি করে? তুমি তো আমাকে তোমার জীবন থেকেই মুছে দিয়েছ। এমনটা হবে আমি কল্পনাও করতে পারিনি পাখি। অমিতের মুখটা হঠাৎ করুণ হয়ে উঠেছে। না গো, বললাম তো, আমার কোনো কিছুরই স্পৃহা নেই। এক অনন্ত অবসাদের অন্ধকারে আমি তলিয়ে যাচ্ছি। পাখি অমিতের হাতের ওপর হাত দিয়ে বলল, না পাখি, সব আমারই দোষ। আমার উচিত ছিল তোমার দিকে নজর দেওয়া। আমি শুধু দায়সারা কর্তব্য পালন করেছি। আমি তোমার সব থেকে কাছের বন্ধু। এবার থেকে আমি আর তোমাকে একা ছাড়ব না। অমিত বলল। অমিতের ফ্ল্যাট বাড়ি এসে গিয়েছে। অমিত পাখিকে নিয়ে নিজের ফ্ল্যাটে ঢুকল। হীরক কাকা দরজা খুলল। আরে দিদিমণি, তুমি তো আমাদের ভুলেই গিয়েছ। না হীরক কাকা, তুমি তো জানোই ওর ওপর দিয়ে কেমন ঝড় বয়ে গেছে। আমাদেরই ভুল হয়েছে যে আমরা ওর পাশে গিয়ে দাঁড়াইনি। ওকে একাই সব ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে। অমিত বলল, তা তুমি ঠিক বলেছ। হীরক কাকা রান্নাঘরের দিকে চলে গেল। আজ আর সে দিদিমণিকে না খাইয়ে ছাড়ছে না। হীরক কাকা অমিতের বাবার আমল থেকে এ বাড়িতে কাজ করছে। তুমি বসো পাখি। না, তোমার ফ্ল্যাটটা একটু ঘুরে দেখি। অমিত পাখিকে ঘরদোর দেখাতে শুরু করলো। বেশ সুন্দর ফ্ল্যাট তো। কবে কিনলে? বাবা মা চলে গেলেন, দাদাও আর এদিকে আসে না। দাদার কথা মতো বাড়ি বিক্রি হলো। দাদা নিজের ভাগ নিয়ে চলে গেল। আমিও তোমার মতো একা পাখি। অমিতের কণ্ঠস্বর করুণ হয়ে গেছে। তুমি তো তোমাদের ওই বাড়িতেই আছো না, বিজয়াদিকে নিয়ে? হ্যাঁ, কিন্তু এখন ওই বাড়িতে থাকতে কেমন যেন ভয় ভয় করে। আমাদের বাড়ির চারদিকে সব ফ্ল্যাট উঠে গেছে। সব ঝা চকচকে আকাশ ছোঁয়া ফ্ল্যাট বাড়ির মাঝে আদ্যিকালের আমাদের বাড়ি। বেশ কিছু প্রমোটার ঘুরে গেছে আমার কাছে। ওই বাড়িতে শুধু আমরা দুই মহিলা। ভয় হয়। পাখি বলল, চাইলে তুমি এখানে চলে আসতে পারো। অমিত কিছু না ভেবেই বলল, এখানে? না মানে আমাদের এই বিল্ডিংয়ে কয়েকটা ফ্ল্যাট বিক্রি আছে। তুমি চাইলে আমি কথা বলে দেখতে পারি। অমিত বলল, হ্যাঁ হ্যাঁ দিদিমণি, তুমি এখানে চলে এসো। এখানে বেশ নিরাপদে থাকতে পারবে। আপদে বিপদে দাদাবাবু তোমাকে দেখতে পারবে। একবার ভেবে দেখো। হীরক কাকা এসে দাঁড়িয়েছে। আচ্ছা, ভেবে দেখছি, পাখি বলল। সেদিন দুজনে রাতে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করেছে। বারে বারে দুজনের প্রাণোচ্ছল হাসি ভেসে উঠেছে। দুজনে তাদের শৈশবে পৌঁছে গেছে। অমিত কখন নিজের অজান্তেই পাখির একটি হাত নিজের হাতে তুলে নিয়েছে। পাখি যেন তার প্রাণ ফিরে পেয়েছে। 10 বছরের ব্যবধান কোথায় উধাও হয়ে গেছে। প্রায় মাঝরাতে হঠাৎ পাখির হাতে মোবাইল ফোন বেজে ওঠায় দুজনের সম্বিত ফিরল। বিজয়াদি চিন্তায় অস্থির হয়ে ফোন করেছে। অমিত নিজের গাড়িতে পাখিকে পৌঁছে দিয়ে আসলো। পরদিন সকাল সকাল অমিত পাখির পছন্দের অনেক খাবার নিয়ে তার বাড়ি পৌঁছে গেল। পাখি তখন সদ্য সদ্য মাথায় তোয়ালে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়েছে। সেদিন শনিবার, দুজনের কলেজ ছুটি। আরে অমিত, তুমি এত সকালে? হাতে ওই সব কি? তোমার খাবার। অমিত সামনে ডাইনিং টেবিলে খাবারের প্যাকেটগুলো রাখলো। পাখি প্যাকেট খুলে খুলে দেখতে আরম্ভ করলো। হঠাৎ পাখি মুখ উদ্ভাসিত হয়ে উঠল। আরে, ডালপুরি, রাধাবল্লভী, জিলিপি, তোমার মনে আছে? আমি কিছুই ভুলিনি পাখি। আমার সময় তো 10 বছর আগের দিনটাতেই থেমে রয়েছে। অমিত আস্তে করে বলল। আমারও। দুজনে নীরবে তাকিয়ে রয়েছে পরস্পরের দিকে। আচ্ছা তুমি বসো, আমি একটু চুল শুকিয়ে আসি। আমি কি বলি, তুমি বিজয়াদিকে চা করতে বলো। আগে খেয়ে নাও, সব গরম গরম ভাজিয়ে নিয়ে এসেছি। তারপর আমি তোমার চুল শুকিয়ে দেব। অমিত প্রস্তাব দিল। তুমি আমার চুল শুকিয়ে দেবে? হ্যাঁ, কেন মনে নেই? তুমি প্রতি শনিবার মাথায় শ্যাম্পু দিতে, আমি তোমার চুল শুকিয়ে দিতাম। হ্যাঁ, তুমি আমার বিনুনিও বেঁধে দিতে, আমার মনে আছে। দাদার বিয়েতে তুমি কি সুন্দর খোপা বেঁধে দিয়েছিলে আমায়। দুজনে অতীতে তলিয়ে গিয়েছিল সেদিন। পাখির প্রিয় জলখাবারের সাথে আবার একবার স্মৃতিচারণের পর্ব চলল। তারপর অমিত যত্ন করে হেয়ার ড্রায়ার দিয়ে পাখির চুল শোকালো। অতি সন্তর্পণে সুন্দর খোপা বেঁধে দিল। পাখি এবার আর নিজেকে সামাল দিতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল। অমিত অস্থির হয়ে উঠে দাঁড়ালো। কি কি হলো পাখি, তুমি কাঁদছো?
পাখির কান্না আর থামে না। অমিত বুঝে পারছে না সে কি করবে। অনেকক্ষণ পরে পাখি ফোপাতে ফোপাতে বলল, এত সব হয়ে যাওয়ার পরেও তুমি এত ভাবো আমার জন্য? আমি তো তোমাকে ব্যথা দেওয়া ছাড়া কিছু দিইনি অমিত। না না পাখি, তাতে তোমার কোনো দোষ ছিল না। আমাদের দাদাদের বদান্যতায় আমাদের বিয়ে হয়নি ঠিক, কিন্তু তা বলে আমার দায়িত্ব তো শেষ হয়ে যায় না। আমারই দোষ, আমার তোমাকে একা ছেড়ে দেওয়া উচিত হয়নি। অমিত রুমাল দিয়ে পাখির দু চোখ মুছিয়ে দিল। আমি আর কখনো তোমাকে একা ছাড়বো না। স্বামী স্ত্রী না হই, আমরা আজীবন বন্ধু হয়ে তো থাকতে পারি। অমিত পাখির কাঁধে হাত রেখেছে। হ্যাঁ ঠিক তাই। পাখি আঁচল দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ালো। আর একবার চা করি দিদিমণি? এবার বিজয়াদি জিজ্ঞাসা করল। হ্যাঁ, হলে মন্দ হয় না। অমিত মৃদু হেসে বলল। বিজয়াদি চা করে নিয়ে আসলো। দাদাবাবু, এত সুন্দর খোপা বেঁধে দিয়েছে, তোমরা একটু বেরিয়ে আসতে পারো তো? সে বলল। হ্যাঁ, আমিও তাই প্ল্যান করছিলাম, প্রথমে বাজারটা সেরে আসি। অমিত বলল। বাজার? হ্যাঁ, তুমি কবে বাজার করো? কি আর বাজার করব, পাড়ায় সবজিওয়ালা আসে, তার ঠেলা গাড়ি নিয়ে সেখান থেকে কিছু নিয়ে নিলাম। ডিম তো বাড়িতেই থাকে, মাছ মাংস প্রায় আসেই না বললে চলে। বললাম না, কিছু ইচ্ছেই করে না, খেতে হয় তাই যা কিছু খাই। দিনগত পাপ ক্ষয়। পাখি দীর্ঘশ্বাস ছেড়ে বলল। না পাখি, এইরকম হতোদ্যম হলে তো চলবে না। আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। আমি কেন ভাবলাম না তোমার কথা? অমিত ম্রিয়মান কণ্ঠে বলল। না গো, এতে তোমার কি দোষ? না, সব দোষ আমার। ঠিক আছে, আমি তা এবার সংশোধন করব। চলো বেরিয়ে পড়ি। দুজনে বেরিয়ে পড়ল। বাজারে গিয়ে অমিত ব্যাগ ভর্তি পাখির পছন্দের মাছ কিনল। অমিত মাংস কিনতে চেয়েছিল, পাখি বাধা দিল। তুমি তো বললে আমাকে বেড়াতে নিয়ে যাবে। হ্যাঁ, ব্যাগগুলো তোমার বাড়িতে রেখে বেরিয়ে পড়বো আমরা, মাংসটা কাল হবে। অমিত পাখির দিকে তাকালো। কালকে আমরা কোথাও যাব না? কতদিন তোমার সাথে বেরোই না। আচ্ছা, এবার তবে থাক। দুজনে বাড়িতে গিয়ে বিজয়দির হাতে বাজারের ব্যাগগুলো দিয়ে বেরিয়ে পড়ল। আমরা কোথায় যাচ্ছি? পাখি জিজ্ঞাসা করল। তোমার প্রিয় জায়গায়। আগে আমরা যেমন ঘুরতাম, গঙ্গার ধারে বাবুঘাট থেকে ফেয়ারলি প্লেস। অমিত বলল। হ্যাঁ হ্যাঁ, ওখানেই চলো। কতকাল যাই না। বাবুঘাটের কাছে গাড়ি পার্ক করে দুজনে গঙ্গার ঘাটে এসে দাঁড়ালো। পাখি দু চোখ বন্ধ করে গঙ্গার দিকে মুখ করে ঠান্ডা হাওয়া উপভোগ করছে। সে একটা উজ্জ্বল সোনালি হলুদ রঙের শাড়ি পরেছে। তার ঝকঝকে ফর্সা গায়ের রঙের সাথে মিশে সেটা আরও উজ্জ্বল হয়ে উঠেছে। অমিত মুগ্ধ নয়নে তাকিয়ে রয়েছে। হঠাৎ পাখি চোখ মেলল। কি দেখছো? হ্যাঁ। অমিতের তন্দ্রা ভাঙল। অদ্ভুত সুন্দর লাগছে তোমাকে দেখতে। অমিত মহাবিষ্টের মতো বলে উঠল। ক্ষণিকের জন্য পাখি মুখে আবিরের ছটা খেলে গেল। গ্যাস দিচ্ছ? না সরি, অজান্তেই বলে ফেলেছি, কিছু মনে করো না। দুজনে পরস্পরের দিকে চেয়ে রয়েছে। আমি ফেরিতে চাপবো। কিছুক্ষণের নীরবতার পরে পাখি বলল। কতদিন ফেরিতে চাপিনি। আচ্ছা এসো। দুজনে বাবুঘাট থেকে ফেরিতে উঠল। দুজনে পাশাপাশি রেলিং ধরে দাঁড়িয়ে রয়েছে। কত দূর যাব আমরা? পাখির প্রশ্ন। বাগবাজার, সেটাই এই রুটে লাস্ট। সেপ্টেম্বর মাস, কলকাতায় বেশ গরম, কিন্তু ফেরির ডেকে গঙ্গার হাওয়া বেশ আরামদায়ক লাগছে। অনেকদিন পর আবার একবার বাঁচতে ইচ্ছে করছে। পাখি অমিতের হাতের উপর হাত রেখেছে। আমারও। অমিত পাখির হাত নিজের হাতে তুলে নিয়েছে। ফেরিতে বেশি লোকজন নেই, ডেক খালি। দুজনে যখন বাগবাজার পৌঁছলো তখন গঙ্গায় জোয়ার এসেছে। গঙ্গার তুমুল স্রোত। পাখি অমিতের হাত চেপে ধরেছে। ভয় নেই, ভয় নেই পাখি। না, ফেরিটা ভীষণ দুলছে, আমার ভয় করছে, তুমি আমাকে ধরো। আচ্ছা। পাখি অমিতের হাত খামচে ধরেছে। অমিত পাখির কোমর জড়িয়ে ধরে তাকে সন্তর্পণে ফেরি থেকে নামিয়ে নিয়ে আসলো। আমি আর এটায় চাপছি না। পাখি কপালের ঘাম মুছতে মুছতে বলল। ভয় কি, আমি তো আছি। অমিত হাসলো। না 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 প্লিজ, চলো না আমরা বাসে ফিরে যাই। পাখি বালিকার মতো অমিতের দুহাত চেপে ধরেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আগে ভাঁড়ে চা তো খাই, এখানে আদা দিয়ে চা বানায়। দুজনে ভাঁড়ে চা খেলো, তারপর দুজনে ট্যাক্সিতে রওনা হলো। আমি অহেতুক ফেরিতে চাপবার বায়না ধরলাম। পাখি কানে হাত দিয়ে বলল। তাতে কি হয়েছে? অনেকদিন ফেরিতে যাবনি তো, তাই ভয় লেগেছে তোমার। কয়েকবার চাপলে আর ভয় করবে না। দুজনে বাবুঘাটে ফিরে এসেছে। এবার এবার খেতে যাব আমরা। তোমার খিদে পেয়েছে না? মুখটা শুকিয়ে গেছে। না না তা নয়, তবে খিদে যে একটু পায়নি তা বলবো না। পাখি মৃদু হাসল। কিছুক্ষণ পরে দুজনে একটি বিলাসবহুল রেস্তোরাঁর সামনে এসে পৌঁছলো। এসো। পাখি অমিতের পেছন পেছন চলল। এই
এটা তো বিরাট দামি রেস্টুরেন্ট। পাখি ভয়ে ভয়ে বলল। ততক্ষণে তারা ও ক্যালকাটা রেস্টুরেন্টের সামনে এসে পৌঁছেছে। স্টুয়ার্ট দুজনকে একদিকে একটা টেবিলে বসিয়েছে। তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে গো? আমি কি আমার সুন্দরী বান্ধবীকে কোনো সাধারণ জায়গায় নিয়ে যেতে পারি? প্রায় 10 বছর পরে তোমাকে নিয়ে বেরিয়েছি, একটু সেলিব্রেট করব না? অমিত বলল। তোমার এই বান্ধবী তোমার হলো কোথায়? তুমি আমার বউ না হও, কিন্তু বান্ধবী তো চিরকাল থাকতে পারো। হ্যাঁ, পাখি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আমি কিন্তু তা চাইনি। পাখি সবকততির মতো আস্তে করে বলল। স্টুয়ার্ট মেনু কার্ড নিয়ে এসেছে। ইতিমধ্যে 2টো জলের বোতল তাদের সামনে রেখে দিয়ে গেছে। দুজনে বুফে খাবার স্থির করল। সেদিন সেখানে ইলিশ উৎসব চলছে। ইলিশ মাছ পাখির সব থেকে প্রিয়। অমিত জানে। খাওয়ার পরে দুজনে বাড়ির পথে রওনা হলো। অমিত দেখেছে পাখি ক্লান্ত হয়ে পড়েছে। তুমি আজকে আমার পেছনে অনেক টাকা খরচ করেছো অমিত। বাজারে আমাকে টাকা বের করতে দিলে না, এখানেও অনেক টাকা খরচ হলো। আমার আপন বলতে কেউ নেই পাখি, তোমারও নেই। একসময় আমরা অন্যরকম স্বপ্ন দেখেছিলাম, সে স্বপ্ন পূরণ হয়নি। আমি কাউকে আনন্দ দিয়ে আনন্দ পাবো সে কপাল আমার হয়নি। কিন্তু আমি তোমাকে আপন মনে করি পাখি। এতদিন পরে আবার তোমার সাথে একটা যোগসূত্র খুঁজে পেয়েছি আমি। তুমি সেটা ছিঁড়ে দিও না প্লিজ। অমিতের 2 চোখ হঠাৎ জলে ভরে উঠেছে। না গো, আমি কি সেটা পারি? আমি তো অবসাদের অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম। তুমি এসে আবার আমাকে বাঁচবার কারণ দিয়েছ। তুমি আমার সাথে থাকো, কাছে থাকো, আমি তাতেই খুশি। আমি আর কখনো টাকা পয়সার কথা তুলব না। তুমি যা চাও তাই করবে। পাখি অমিতের হাতের উপর হাত রেখেছে। আমার যা কিছু আছে সেটা তো তোমার পাখি, নয় কি? অমিত মৃদু হেসে বলল। পাখি তাকিয়ে রইল। অমিত যা বলল সে কি বলতে পারছে? সে কি নিজেকে অমিতের কাছে উজাড় করে দিতে পারছে? বাড়ি পৌঁছতে পৌঁছতে পাখির 2 চোখ ঘুমে জড়িয়ে আসছে। তুমি একটু গড়িয়ে নাও পাখি, আমি যাই। তুমি চলে যাবে? এখন তো মাত্র 4টে বেজেছে। পাখির মুখ সহসা ফ্যাকাশে হয়ে গেল। আমি চা করি, চা খেলে ঘুম কেটে যাবে। না না, ঠিক আছে, আমি যাচ্ছি না। অমিত হেসে ফেলল। তুমি একটু বিশ্রাম করো, আমিও এখানে ডিভানে একটু গড়িয়ে নিচ্ছি। এখানে কেন? তুমি ভেতরে শোবে চলো। পাখি প্রতিবাদ করল। কোথায়? অমিত ভুরু নাচিয়ে হাসল। অমিতের ইঙ্গিত বুঝে পাখির মুখ লাল হয়ে উঠল। এই বাড়িতে কি ঘরের অভাব আছে? না না, সরি, যাচ্ছি চলো। অমিত নিজেকে সংযত করল। যখন ঘুম ভাঙল অমিত দেখল 8টা বেজে গেছে। অমিত লাফিয়ে উঠল। আমি 4 ঘন্টা ঘুমিয়েছি? ড্রয়িং রুমে এসে দেখল পাখি সোফায় বসে বসে কড়াইশুঁটি ছাড়াচ্ছে। আরে, তুমি কখন উঠলে? আমি উঠেছি 5:30টা। দিনের বেলা আমি বেশি ঘুমাতে পারি না। পাখি হেসে বলল। আমায় ডাকলে না কেন? ডাকবার কি আছে? তোমার কি এমন রাজকাজ আছে? তাছাড়া তুমি এমন অকাতরে ঘুমাচ্ছিলে, কি যে সুন্দর লাগছিল তোমাকে, যেন এক রাজপুত্র ঘুমাচ্ছে। সোনার কাঠি আর ছোঁয়াতে ইচ্ছে করলো না। তোমারও দেখছি আজ কাব্য করতে ইচ্ছে করছে। অমিত 2 বাহু তুলে একবার আড়মোড়া ভাঙল। পাখি মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সত্যি সত্যি তাই, সে যেন ঘোরের মধ্যে রয়েছে। কি হলো পাখি? অমিত এগিয়ে এসে পাখির কাঁধ স্পর্শ করল। সেই রাতে গল্প করতে করতে প্রায় 1টা বেজে গিয়েছিল। পাখি অত রাতে অমিতকে যেতে দেয়নি। তারপর দুজনের জীবন ধারাই পাল্টে গেছে। অমিত প্রতিদিন সকালে পাখির বাড়ির সামনে গিয়ে তার গাড়ির হর্ন বাজায়। পাখি তৎক্ষণাৎ বেরিয়ে আসে। তার ভুবন মোহিনী হাসি ছড়িয়ে পাখি অমিতের পাশে এসে বসে। যেতে যেতে তারা জেনে নেয় কার কখন কখন ক্লাস আছে। দুপুরে দুজনে একসাথে লাঞ্চ সারে। অমিত নিয়ে আসে পাখির প্রিয় খাবার, আর পাখি নিজের হাতে রেঁধে আনে তার অমিতের পছন্দের নতুন নতুন রান্না। বিকেলে ছুটির পর প্রায় দিন তারা সোজা বাড়ি ফেরে না। কিছুক্ষণ নিরিবিলিতে সময় কাটাতে তারা অজানা নিরালা জায়গা খুঁজে নেয়। শনি রবিবার দুজনে একসাথে কাটায়। সারা দিনে পাখির স্বাদ মেটে না, রাতেও পাখি অমিতকে ছাড়ে না। দুজনে অনেক রাত পর্যন্ত গল্পও করে, কখনো একসাথে গান গায়, কবিতা পড়ে। বাঙালির 12 মাসে 13 পার্বণ চিরদিন পাখিকে কাছে টানে। দুর্গাপুজোর সাথে তার শৈশবের সম্পর্ক। দুর্গাপুজোর 4-5 দিন সে শহেরি কাকির সাথে থাকত। কাকি ছোটবেলা থেকে তার জন্য অজস্র জামা কাপড় জুতো কিনেছেন। প্রতিদিন তাকে নিজের হাতে সাজিয়ে নানা প্যান্ডেলে নিয়ে গিয়েছেন। প্যান্ডেলে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পাখি রজত কাকুর কোলে ঘুমিয়ে পড়েছে। আবার যখন সে একটু বড় হয়েছে তখন বয়ঃসন্ধির সব রহস্য সে কাকির কাছে জেনেছে। ওই দিনগুলোর কথার স্মৃতিতে আজও পাখির 2 চোখ জলে ভরে আসে। এখন সে আবার সে দিনগুলো ফিরে পেয়েছে। এখন পাখি সব পুজো পার্বণে, উৎসবে, অনুষ্ঠানে অমিতের সাথে যোগ দেয়। পুজো আসার অনেক দিন আগে থেকে অমিত পাখিকে সাথে নিয়ে পুজোর বাজার করে। নানা রকম শাড়ি কাপড়, চটি, জুতো, ব্যাগ কেনে। পাখিও তার অমিতের জন্য পাজামা পাঞ্জাবি কেনে। ধুতি পাঞ্জাবি পরলে অমিতকে খুব মানায়।
দুজনে সকাল বিকেল পুজো দেখতে যায়। পুজোর 5 দিন পশ্চিম বাংলায় অলিখিত ছুটি। ওই কটা দিন দুজনের স্বপ্নের মতো কেটে যায়। এখন পাখি অমিতের পাশের ফ্ল্যাটে থাকে। 1 বছরের মধ্যে নিজের বাড়ি বিক্রি করে পাখি অমিতের কাছাকাছি চলে এসেছে। অমিত সব ব্যবস্থা করে দিয়েছে। 2 ফ্ল্যাটের মাঝে একটা দরজা করে নিয়েছে পাখি, কিন্তু অমিত মর্যাদার সীমারেখা অতিক্রম করেনি। দুজনের কাছে আছে কিন্তু সাথে নেই। দুজনেরই মনে হয় ও কিছু বলতে চাইছে, কিন্তু বলা হয় না। ওরা কি চায় তারা জানে, কিন্তু এক অজানা বাধা তাদের আটকে দেয়। দিল্লি এসে বর্ষা জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন তার একমাত্র লক্ষ্য মেয়েকে মানুষের মতো মানুষ করা। এ এক নিরলস সাধনা। বিয়ের কিছুদিন পরেই নাজমা ওরফে বর্ষার মোহভঙ্গ হতে আরম্ভ হয়েছিল। তার স্বামী তাকে ভালোবাসে, কিন্তু সে ভালোবাসা স্বামিত্বের ভালোবাসা। স্ত্রী তার সম্পত্তি যত্ন করে রাখতে হয়। রহমান মাঝে মাঝে নাজমাকে নানা রকম উপহার কিনে দিত। সেখানে সে নিজের সত্তা প্রতিষ্ঠিত করতে ভোলে না। উপহারের সাথে তার বিলও সে বউকে দেখায়, আবার ভারতীয় টাকায় তার মূল্য বুঝিয়ে দেয়। নাজমা তাতে নিজেকে হেয় বোধ করে। বউয়ের মতন আশা আকাঙ্ক্ষা ইচ্ছে অনিচ্ছার তার কাছে কোনো মূল্য নেই। ছোটবেলা থেকে সে শিখেছে মানুষে কোনো ভেদাভেদ না করতে, সকলকে সমানভাবে সম্মান করতে। স্বামীর উগ্র ধর্মীয় গোঁড়ামিতে সে আশঙ্কিত হয়। নিজের দেশের প্রতি, ভারতের প্রতি স্বামীর বিরূপ মনোভাব তাকে চিন্তিত করে তোলে। স্বামীর গোঁড়ামির জন্য ছোট বোনের ছোটবেলা থেকে লালিত স্বপ্নকে তছনছ হতে দেখেছে সে। তারপর মধ্যপ্রাচ্যে মেয়েদের পরিস্থিতি সে দেখেছে। নারী জাতি পুরুষদের অধীন, তাদের কোনো মূল্য নেই। তার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হলো। একজন শক্তিশালী বিত্তবান পুরুষ ঠিক করছে রহমান তার কালো মোটা চেহারা নিয়ে নাজমার মতো ডার্ক সাইডের সুন্দরীকে পেতে পারে না। সে তার ভোগের যোগ্য ছিল, সেটা হয়নি। সামনের বিল্ডিংয়ে সিসিটিভির জন্য তার জঘন্য কাজ ধরা পড়ে গেল। সে অপরাধী টাকার জোরে তার মুক্তি কিনে নিতে চাইল। সে দেশে পুলিশ, ন্যায় ব্যবস্থার সমাজ সে অন্যায়কে সমর্থন করে। ন্যায় টাকার জোরে আর সমাজে প্রতিষ্ঠার জোরে কিনে নেওয়া যায় আধিকারিকভাবে। নাজমাই কদর্যতার সাথে একা লড়াই করতে পারেনি। মেয়ের জন্য তাকে অন্যায়কে মেনে নিতে হয়েছে। স্বামীর থেকে নাজমার মোহভঙ্গ হয়েছিল, তবু সে ছিল। মানুষটা চলে যাওয়ায় সে সহায় সম্বলহীন হয়ে গেছে। সেই সময় ডাক্তার পারেক তাকে সাথ দিয়েছেন, পথ দেখিয়েছেন, আশ্রয় দিয়েছেন, সমাজে মাথা উঁচু করে বাঁচবার ব্যবস্থা করেছেন। দিল্লি এসে বর্ষা পারেকদের জীবনযাত্রার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সচেষ্ট হয়েছে। সে আমিষ খাওয়া ত্যাগ করছে শুনে ডাক্তার জয়ন্ত পারেক আর তার মা শ্রাবন্তী দেবী দুজনেই আপত্তি জানিয়েছেন। নাজমা ভাবি, আপনারা আমিষ খাওয়া ছেড়েছেন শুনলাম, কেন? আপনাদের চিরদিন মাছ মাংস খাওয়ার অভ্যেস, আমাদের জন্য আপনারা সব ছেড়ে দেবেন? ডাক্তার জয়ন্ত পারেক বললেন। হ্যাঁ মা, একই কথা, তুমি সব ছেড়ে দেবে আমাদের জন্য? শ্রাবন্তী দেবী বললেন। না মা, ঠিক তা নয়। আসলে বুলবুল তো কখনোই মাছ মাংস ভালোবাসে না, জোর করে খাওয়াতে হয় ওকে। আর আমার ইদানিং একা একা ওইসব খেতে ভালো লাগে না। তাছাড়া আপনারা এত বড় উপকার করেছেন আমার ওপর। এই অভাগিনীকে আশ্রয় দিয়েছেন, মাথা তুলে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন, আমার এই অসহায় মেয়েটাকে বুকে তুলে নিয়েছেন। আমি যদি আপনার জীবনযাত্রার পথ গ্রহণ করেছি, তাতে এমন কি হয়েছে মা? আজ সহসা বর্ষার 2 চোখ জলে ভরে এসেছে। নানা ভাবি, ছি ছি, এ কি বলছেন আপনি? আমরা শুধুমাত্র প্রতিবেশীর কর্তব্য পালন করেছি, করাই উচিত। আর বুলবুল তো মায়ের নাতনি, মা কি ওকে ছেড়ে থাকতে পারে? জয়ন্ত প্রতিবাদ করলেন। ঠিক আছে, মানুষের তো পরিবর্তন হয়। আজ যা ভালো লাগছে কাল সেটা ভালো না লাগতেও তো পারে। আপনি ভেবে নিন না আমার আর মাছ মাংস ভালো লাগে না, ব্যাস। বর্ষা হেসে পরিবেশটা হালকা করবার চেষ্টা করল। একমাত্র মানুষই এমন জীব যে অপরকে আঘাত করে কষ্ট দিয়ে আনন্দ পায়। ডাক্তার পারেক বর্ষাকে ভদ্রভাবে বাঁচার সুযোগ করে দিয়েছেন, চাকরি দিয়েছেন, থাকবার জায়গা দিয়েছেন। কিছু মানুষ সেটা লক্ষ্য করেছে। তারা সুযোগ পেলেই বর্ষাকে এই নিয়ে খোঁটা দেয়, অশ্লীল মন্তব্য করে, নানা ইঙ্গিত করে। বর্ষা তাদের এড়িয়ে যায়। সে কখনো ক্ষেপে ওঠে, তেড়ে যায়, কিন্তু এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি নেই। ডাক্তার জয়ন্তকেও নানা মন্তব্যের সম্মুখীন হতে হয়। তিনি প্রতিবাদ করেন। সেদিন শনিবার ডাক্তার জয়ন্ত বর্ষার সাথে বাজার করতে গেছেন। গাড়ি পার্ক করে দুজনে বাজারে ঢুকেছে। কয়েকটা মস্তান গোছের ছেলে রকে বসে সিগারেট খেতে খেতে আড্ডা দিচ্ছে। কি কপাল মাইরি লোকটার, কোনো কমিটমেন্ট নেই, কি একটা মাল জোগাড় করেছে। একজন বিশ্রী ইঙ্গিত করে বলল, আরে কমিটমেন্টের কি দরকার, বিনে পয়সা যখন মিষ্টি পাওয়া যাচ্ছে তখন মিষ্টির দোকান কিনবার কি দরকার? অন্য আরেকজন মন্তব্য করলো, আরে জানিস না ওই লোকটা মাইয়াকে থাকবার জায়গা দিয়েছে, চাকরি দিয়েছে, আর কি কি দিয়েছে কে জানে।
একজন চোখ টিপে অশ্লীল ইঙ্গিত করল। মাইয়া বেটাকে কি দিয়েছে? মেয়েরা ছেলেদের কি দেয় জানিস না? সবাই হো হো করে হেসে উঠল। দুজনের মুখ রাগে লজ্জায় লাল হয়ে উঠেছে। তারা উল্টো পায়ে নিজেদের গাড়িতে ফিরে গেল। গাড়িতে কেউ একটা কথাও বলেনি। বাড়ি ফিরে থমথমে মুখ নিয়ে বর্ষা ধপাস করে সোফায় বসে পড়ল। বুলবুল ছুটে আসলো। কি হয়েছে মা? বুলবুল এখন একটু বড় হয়েছে। তার এখন 15 বছর বয়স। সে এখন 10ম শ্রেণীতে পড়ে। তার কানেও মায়ের লাঞ্ছনা টুকরো টুকরো কথা মাঝে মাঝে আসে। আমি আর পারছি না, আমি এখানে থাকতে পারবো না। আমার জন্য ডাক্তারবাবুকে দিনের পর দিন অকথ্য গঞ্জনা সহ্য করতে হচ্ছে। এটা চলতে পারে না। বর্ষা বলে উঠল। কে কি বলল তাতে তুমি বিচলিত হচ্ছ কেন মা? ওই সব লোকেদের কথা কানে না তুললেই তো হয়। শ্রাবন্তী দেবী বললেন তিনি ব্যাপারটা জানেন। আমাকে বলুক, ওনাকে বলবে কেন? ওনার মতো মানুষ কটা আছে এই পৃথিবীতে? অন্য দেশে ভিন্ন সমাজের এক অসহায় বিধবাকে উনি আগ বাড়িয়ে সাহায্য করেছেন, উদ্ধার করেছেন সে উদ্বাস্তু পরিস্থিতি থেকে। আর তাকে শুনতে হচ্ছে সে সুযোগ নিচ্ছে আমার কাছে। বর্ষার 2 চোখ ঝরে পড়েছে। না ভাবি, আপনি কার কথায় কান দিচ্ছেন? পাড়ায় কয়েকজন মস্তান গুন্ডাদের? আমি তো বলেছি সেই সময় মানুষ হিসেবে আমার যা করা উচিত ছিল আমি তাই করেছি, আর তাই করব। কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে। এটা বন্ধ করবার জন্য আমার যা করবার আমি তাই করব। বর্ষা স্থির কণ্ঠে বলল, তুমি যেখানে যাবে মা, এই সমস্যা তোমাকে তাড়া করবে। বুলবুল এতক্ষণ সব শুনছিল। হ্যাঁ, কিন্তু ডাক্তারবাবুকে তো আর আমার জন্য কথা শুনতে হবে না। কিন্তু আপনি কোথায় যাবেন? কেনই বা যাবেন? ডাক্তার জয়ন্ত অধীর কণ্ঠে বললেন। আচ্ছা ডাক্তার কাকু, এমন হতে পারে না যে আপনি আমার মাকে বিয়ে করলেন তাতে সবার মুখ বন্ধ হয়ে যাবে? হঠাৎ বুলবুল বলে উঠল। কথাটা সে এমন অপ্রত্যাশিতভাবে বলেছে যে সবার মুখ হা হয়ে গেছে। বালিকার মনে এই কথা আসলোই বা কী করে? কেন ডাক্তার কাকু, আমি কি অন্যায় কথা বলেছি? দিদা? বুলবুল সবার মুখের দিকে চেয়ে নিরীহভাবে বলল, না মা, তুমি ঠিকই বলেছ। এ কথা আমার মনেও এসেছে। শ্রাবন্তী দেবী বুলবুলকে জড়িয়ে ধরে বললেন, তোমার কাকু মুখে আমায় কিছু বলেনি, কিন্তু আমি জানি আজ 10 বছর তোমরা এখানে আছো। তোমরা আমাদের পরিবারেরই অংশ হয়ে গেছো। এটা আমিও মনে করি, তোমার কাকুও মনে করে, কিন্তু আমরা বলতে পারিনি। তোমার নিষ্পাপ মন তাই অকপটভাবে বলে ফেললে। কি মা, তুমি আমার ছেলেকে বিয়ে করবে? শ্রাবন্তী দেবী বর্ষাকে জড়িয়ে ধরে বললেন। জানি না। বর্ষা ওর কোলে মুখ লুকিয়েছে। 10 বছর আগে রুদ্র সাহানার সাথে তার ভাইয়ের বিয়েটা রূঢ়ভাবে নাকচ করে গেছে। সাহানার দাদা ও শাসিয়েছিল সেই বিয়ে হতে দেবে না। রুদ্র সন্ত্রাসবাদী হামলায় মা বাবার মর্মান্তিক মৃত্যুতে রাগে দুঃখে দিশাহারা হয়ে গিয়েছিল। সে সকল মুসলমানকে ঘৃণা করে এবং সেটা প্রকাশ করতে দ্বিধা করে না। সে নিজেকে এক সংকীর্ণ গণ্ডির মধ্যে সীমিত করে নিয়েছিল। সে যখন ঠিক করল পৈতৃক বাড়ি বিক্রি করা হবে, অমিত একটা কথা পর্যন্ত বলেনি। তার এজেন্ট বলেছিল একটু অপেক্ষা করলে আরও ভালো দাম পাওয়া যাবে, কিন্তু রুদ্র অপেক্ষা করেনি। যে বাড়িতে রুদ্র আর তার ভাই জন্মেছে, একসাথে খেলা করেছে, সে বাড়ি বিক্রি হয়ে গেল। সেদিন রুদ্র বেনারস ফিরে যাচ্ছে। অমিতের করুণ মুখটা আজও তার চোখে সামনে ভাসে। কর্মসূত্রে রুদ্র 2 বার কলকাতা গেছে, কিন্তু অমিতের সাথে দেখা করেনি। বাড়ি বিক্রির পরে অমিত কোথায় থাকে সে খবর নেয়নি। তার স্ত্রী সুপর্ণা সব সময় স্বামীকে ভর্ৎসনা করে। তুমি নাকি ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ, নিজের একমাত্র ছোট ভাইকে পর্যন্ত ত্যাগ করেছ। আমি কাউকে ত্যাগ করিনি। ছোট ভাই যদি বিপথে যায় আমি কিছু বলবো না। রুদ্র প্রতিবাদ করল। কিসের বিপদ শুনি? কেন? আমি না আটকালে ওই মুসলমান মেয়েকে বিয়ে করত। মুসলমান মেয়ে? তুমি কি মানুষ? তুমি ভুলে যাচ্ছ সেই মেয়েটি আমাদের পারিবারিক বন্ধুর মেয়ে। দুজনে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, দুজনে পরস্পরকে ভালোবাসে। মা বাবা যাকে পছন্দ করেছিলেন। সুপর্ণা তীব্র প্রতিবাদ করল। মা বাবার মাথা খারাপ হয়ে গিয়েছিল? তোমার মতো মানুষের সাথে কথা বলাই বৃথা। সুপর্ণা হনহনিয়ে রান্নাঘরে ঢুকে গেল। রুদ্র স্ত্রীর সাথে তর্ক করল বটে, কিন্তু এখন সে আর মুসলমানদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে না। ঘৃণায় নিজের মনে অন্তর্ধাও হয়, তাতে কারো ভালো হয় না। সে আইআইটি বেনারসে পড়ায়। সেখানে তার অনেক মুসলমান সহকর্মী আছেন, তারা খুবই সজ্জন মানুষ। তার ছেলে পলাশ বেনারসের নামকরা স্কুলে পড়াশোনা করে। তার মুসলমান বন্ধু আছে, তাদের সাথে ওর আসা যাওয়া আছে। রুদ্র কারো বাড়িতে ধর্মীয় গোঁড়ামি দেখেনি। সেদিন বিকেলে রুদ্র সদ্য বাড়ি ফিরেছে। তখনই তার এক বন্ধু সহকর্মী হন্তদন্ত হয়ে তার কাছে আসলো। রুদ্র, তুই শুনেছিস আচার্য স্যার মারা গেছেন? মারা গেছেন? কবে? শুনলাম 3 দিন আগে। 3 দিন আগে? কোথায় মারা গেছেন? ওনার মেয়ে তো শুনেছিলাম কানাডাতে থাকে।
ঠিক জানি না, গত শনিবারে দেখা হয়েছিল। স্যারের তো অনেক শারীরিক ব্যাধি ছিল, হার্টের প্রবলেম ছিল, ডায়াবেটিস, হাঁপানি। তুই যাবি আমার সাথে? বন্ধু জিজ্ঞাসা করলো। হ্যাঁ নিশ্চয়ই। দুজনে বেরিয়ে পড়ল। স্যারের বাড়ি গিয়ে দেখলো কিছু প্রতিবেশী তার ঘরে উকি দিচ্ছে, কেউ এগিয়ে আসছে না। দুজনকে দেখে সবাই সরে দাঁড়ালো। কি হয়েছে স্যারের? আচার্য মশাইকে তো নিয়ে গেল। একজন বলল। কোথায়? ঘাটে, দশাশ্বমেধ ঘাটে। কে নিয়ে গেল? কবে মারা গেছেন স্যার? রুদ্র বলল। ঠিক জানি না, দিন তিনেক তো হবেই। 3 দিন? দুজনে দশাশ্বমেধ ঘাটের দিকে ছুটল। দেখল ঘাটে স্যারের চিতা সাজানো হয়েছে, পুরোহিত শেষ কার্যের পাঠ করছেন, পাশে দাঁড়িয়ে একজন বৃদ্ধ মুসলমান ভদ্রলোক তদারকি করছেন, 2 হাত জোর করে তার আল্লাহর কাছে প্রার্থনা করছেন আচার্য স্যারের আত্মার শান্তির জন্য। 2 বন্ধুতে সশব্দে কেঁদে উঠল। কাঁদবেন না ভাই, ভদ্রলোক ঘুমের মধ্যে শান্তিতে অমৃতলোকে চলে গেছেন। উনি কে ছিলেন আপনাদের? বৃদ্ধ ভদ্রলোক জিজ্ঞাসা করলেন। উনি আমাদের গুরু ছিলেন। আমরা নিজেদের সংসারে এমন মেতেছিলাম যে স্যারের খোঁজ খবর নিইনি। আপনি কি করে জানলেন? রুদ্র বলল। আমি মোহাম্মদ শরীফ, আমার তো এই কাজ। বেনারসে দেহ ত্যাগ করলে স্বর্গ পাওয়া যায়। আমি সহায় সম্বলহীন একাকী বৃদ্ধজনের আমার অল্প ক্ষমতা অনুযায়ী সদ্গতির ব্যবস্থা করি। ভদ্রলোক হাত জোর করলেন। দুজনে ভদ্রলোকের পায়ে হাত দিয়ে প্রণাম করল। আপনি সাধারণ মানুষ নন জেঠু, আপনি মহাপুরুষ। আমাদের লজ্জা হয়, আমরা নিজেকে ধর্মপ্রাণ হিন্দু বলি। রুদ্র বলল। আরে না ভাই, সবাই ভালো, সবার মধ্যে ভগবানের বাস। আচ্ছা সময় হয়ে গেছে, আপনারা কেউ ওর মুখাগ্নি করবেন? বৃদ্ধ বললেন। দুজনে আচার্য স্যারের মুখাগ্নি করল। বাড়ি ফিরে রুদ্র কান্নায় ভেঙে পড়ল। সুপর্ণা ছুটে আসলো। কি হলো গো, তুমি অমন কাঁদছো কেন? আমি মানুষ নই সুপর্ণা, রুদ্র কাঁদতে কাঁদতে বলল। কিছুক্ষণ পরে সুপর্ণা স্বামীর কাছে সমস্ত ব্যাপারটা জানল। সেদিন রুদ্রের জ্ঞানোদয় হয়েছে। সব ধর্মের ওপর হচ্ছে মানব ধর্ম। আজকের গল্পটা এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব মানে শেষ পর্ব আজ সন্ধ্যা 7:30টায় এই চ্যানেলে আপলোড করা হবে। পুরোটা আমি একসাথে করতে পারলাম না, তার জন্য আমি সত্যি খুবই দুঃখিত। আমার খুব আর্জেন্ট কাজ পড়ে গেছে। আমি সন্ধ্যার সময় এটা আপলোড করব, আপনারা প্লিজ সন্ধ্যায় এটা শুনে নেবেন। ধন্যবাদ।